আচ্ছা, আজকে দেখব স্টেট রিডাকশন। অনেকগুলো আমাদের স্টেট ডায়াগ্রামে অনেকগুলো স্টেট থাকবে। তো অনেক স্টেট থাকার কারণে অনেক ট্রানজিশন হবে। তো পুরো ডায়াগ্রামটা একটু জটিল হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে কিছু হয়তো কোনো স্টেটকে বাদ দিতে হবে, যাতে যদি বাদ দেওয়া যায় তাহলে সেটাকে বাদ দিয়ে এটাকে ছোট করতে হবে। এই ছোট করার এটাই হচ্ছে স্টেট রিডাকশন। আমরা যে কোনো আগেই এই কথাটা বলেছিলাম যে যে কোনো একটা ডিজাইন প্রসেসিংয়ে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন এটাকে কস্টটা খুব কম হয়। অর্থাৎ এখানে যতগুলা গেট ব্যবহার করা হবে, আইসি ব্যবহার করা হবে, সেটা যেন কম সংখ্যক হয়, অপটিমাল নাম্বার হয়। তো অ্যাকচুয়ালি এই নাম্বার অফ ফ্লিপ ফ্লপস এটাকে কম করার এটাই হচ্ছে এটাকেই রেফার করা হয় যে এটা টেস্ট ডিডাকশন প্রসেসিং। যেমন এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটাতে সবকিছু ট্রানজিশন তো দেওয়া আছে। যে কোনো একটা ইনপুট ধরে নিল, যে কোনো একটা ইনপুট, এখানে একটা র্যান্ডম ইনপুট নেওয়া হলো। এই র্যান্ডম ইনপুট নেওয়ার কারণে পরবর্তী আউটপুট কি হবে এবং সেই পরবর্তী কোন স্টেটে যাবে। শুরুতে প্রথমে এ স্টেট, এ থেকে শুরু হবে। এখানে যখন ইনপুট দেওয়া হবে 0, তখন কোথায় যাচ্ছে? এই ইনপুট দেওয়ার কারণে ওখানেই থাকতেছে এবং আউটপুট আসতেছে 0। তাহলে এখানে আউটপুট 0। পরবর্তী ইনপুটটাও, পরবর্তী স্টেটটা হচ্ছে এ। এ এখানে যখন 1 ইনপুট পাচ্ছে, এই যে যখন 1 ইনপুট পাচ্ছে তখন সে আউটপুট দিচ্ছে 0, আর নতুন স্টেটে যাচ্ছে বিতে, এখানে যাচ্ছে। তাহলে এখন পরবর্তী স্টেট হচ্ছে বি, আর ওইটার জন্য ওই ক্ষেত্রে এখানে আউটপুট 0। তো এইভাবে আমাদের পুরো ইনপুটের জন্য আমরা বের করে নিলাম যে আউটপুটগুলো কি হবে। নেক্সট স্টেট, এটা হচ্ছে প্রিভিয়াস স্টেট, নেক্সট স্টেট, এখন বর্তমানে প্রিভিয়াস স্টেট, পরে নেক্সট স্টেট, এরকম এইভাবে ধরে ধরে আমরা এটাকে বের করলাম। এখন দেখবো যে এটা থেকে ছোট করা যায় কিনা। তো ছোট করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা আমাদেরকে বের করতে হবে যে ইকুইভ্যালেন্ট কোনো স্টেট, দুইটা স্টেট এরকম আছে কিনা। ইকুইভ্যালেন্ট স্টেট ওইটাকে বোঝাবে যখন একটা স্টেটের জন্য তার ইনপুট, একই ইনপুটের জন্য একই আউটপুট এবং একই নেক্সট স্টেট যখন এরকম হবে। আবার বলি, যখন একটা স্টেটে আছে ওই স্টেট থেকে একই ইনপুট, তার জন্য একই আউটপুট এবং পরবর্তী স্টেট নেক্সট স্টেটও একই, এরকম যদি কোনো স্টেট, দুইটা স্টেট পাওয়া যায়, তখন যে কোনো একটাকে আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। সাধারণত আমরা নিচের থেকে, অর্থাৎ একেবারে নিচের থেকে যে আছে সেটাকে আমরা রিপ্লেস করে দিই যাতে কোনো অসুবিধা না হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাবে যে এই দুইটা স্টেট, এই যে মার্ক করে দেখানো হলো, এই দুইটা স্টেটের জন্য দেখা গেছে যে সবকিছুই সেম। জি এর জন্য যখন এক্স এর ইনপুট, অর্থাৎ ইনপুট যখন 0, তখন যাচ্ছে কোথায়? এতে যাচ্ছে। আর এক্স এর ইনপুট যখন 1, তখন আবার যাচ্ছে এফ এ। আউটপুটও 0-র জন্য 0, 1-এর জন্য 1। ই এর ক্ষেত্রেও একই রকম, একদম সেম। তো যখন এই অবস্থা হবে তখন আমরা পরবর্তীতে এই রকম ভাবে কেটে দিতে পারি। এই জি কে কেটে দিয়ে উপরের দিকে যত জি আছে সেই জি কে আমরা ই দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এখানে একটু খেয়াল করি, প্রথমে যেটা ছিল, এখানে যা ছিল, এখানে এই শেষের দিকে জি, সেই জিটা উপরে কোথায় কোথায় আছে? এই একটা জায়গায় আছে। তাহলে এই একটা জায়গাতেই আমরা এই জি কে কেটে দিয়ে ই বানিয়ে দেবো। এই জি কে কেটে দিয়ে আমরা এখানে ই বানিয়ে দেবো। তাহলে এখন আমাদের জি আর প্রয়োজন হচ্ছে না। জি যেখানে আছে সেখানে আমরা ই দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন আবার দেখব যে এখানে এমন কোনো কিছু আছে কিনা যেখানে একই রকম ইকুইভ্যালেন্ট। যেমন এখানে দেখা যাচ্ছে যে এফ, এটা পরবর্তী কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার আগে দেখা গেল যে এফ এর জন্য ইনপুট x0-র জন্য এখানে ই, x1-এর জন্য এখানে নেক্সট স্টেট হচ্ছে এফ, আর এটার জন্য 0, 1।
তো ডি এর ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। এটা কেটে দেওয়ার আগে কি ছিল? এর কেটে দেওয়ার আগে ছিল হচ্ছে ই, আর এখানে F01। তার মানে এই ডি এবং এফ দুটোই সেম, একই রকম চলে আসছে। তাহলে এখানেও আমরা এই নিচের থেকে এটাকে এফটাকে কেটে দিব, এবং ওপরের দিকে যত জায়গায় এফ আছে সেই এফ গুলোকে আমরা ডি দ্বারা রিপ্লেস করে দেব। এরপরে আবার দেখবো যে এখন কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। তো এরপরে দেখা যাচ্ছে আর কোনো স্টেট এরকম নাই যেখানে একেবারে ইকুইভ্যালেন্ট। যেমন ই এর জন্য এডি, ডি এর জন্য ইডি, সি এর জন্য এডি। এখানে দুইটা জিনিস দেখা গেল, এ এবং সি এর জন্য দুটোর জন্য এডি এডি আসছে, কিন্তু তাদের আউটপুটটা কিন্তু সেম না। এর আউটপুটে এখানে এক্স এর জন্য জিরোর জন্য জিরো, ওয়ানের জন্য জিরো, আর এ জিরোর জন্য জিরো, ওয়ানের জন্য ওয়ান। তো এটা সেম হয়নি। তো এই জন্য এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো না। তো এটাই হচ্ছে ফাইনাল, আমাদের রিডাকশনের ফাইনাল স্টেজ। এরপরে আমরা এটাকে রিডাকশন করতে পারছি না, তাহলে আমাদের ফাইনালি এটাই হচ্ছে আমাদের সেই আউটপুটটা। অর্থাৎ আমাদের রিডাকশন করার পরে স্টেট ডায়াগ্রামটা এই চলে আসলো। তো এইভাবে আমরা স্টেট রিডাকশন করতে পারি। পরীক্ষাতে এরকম ভাবে থাকতে পারে, স্টেট রিডাকশন করে দেখাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অত বড়, এরকম এত বড় আসবে না, হয়তো একটু ছোট আসবে, যাতে এটা দেখে একটু বোঝা যায় এবং অল্প সময়ের ভিতরে এটা শেষ করা যায়। এবার দেখবো যে ফ্লিপ ফ্লপ এক্সাইটেশন টেবিলস। এই টেবিলগুলো এতক্ষণ এর আগের ক্লাসেও অনেক দেখানো হলো যে কোন ইনপুটের জন্য প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেটের জন্য ইনপুট কি হবে, এটা আমি আগেই দেখিয়ে আসছি। তো এই যে জিনিসটা আমি কথা বলছিলাম যে জেকের জন্য ইনপুট, এই ইনপুটের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। যখন 0 0, তখন জে এবং কে এর মানটা 0 এবং ডোন্ট কেয়ার। অর্থাৎ এটার মানে হচ্ছে 0 1 হতে পারে, 0 0 হতে পারে। তো এই জন্য 0 ডোন্ট কেয়ার। 0 1 যখন হবে, 0 থেকে যখন 1 হয়ে যাবে নেক্সট স্টেটে, তখন আমরা 1 ডোন্ট কেয়ার এক্স মার্ক দিয়ে বোঝাতে পারি। তো এটা হচ্ছে এটার বিশেষত্ব। এইভাবে আমরা আমাদের পরবর্তীতে যেখানে যেখানে আমাদের কাজে লাগবে ইনপুটগুলো এইভাবে দিয়ে আমরা বসিয়ে এরপরে কে ম্যাপ করে সিম্পলিফিকেশন করব। এখন ডিজাইন প্রসিডিউর। আমাদেরকে ডিজাইন করতে হলে কি কি প্রসিডিউর ফলো করতে হবে? প্রথমে আমাদের স্টেট ডায়াগ্রামটা বানাতে হবে, এরপরে স্টেট টেবিলটা আমাদেরকে তৈরি করতে হবে। তো সেখান থেকে স্টেট রিডাকশন করতে হবে, যদি কোনো স্টেট রিডাকশন করা যায় তাহলে সেটা করে নিতে হবে। এরপরে বাইনারি ভ্যালুজ অ্যাসাইনমেন্ট ইন কেস অ্যাবভ স্টেট টেবিলস কন্টেন লেটার সিম্বল। যদি সেখানে লেটার দিয়ে এটাকে স্টেট টেবিলে যদি লেটার দিয়ে দেওয়া থাকে, তাহলে সেখানে আমাদের বাইনারি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে হবে। যেমন যদি 8টা থাকে, 8টা স্টেট থাকে, তাহলে 0 0 0 0 0 1 এভাবে আমাদেরকে করে নিতে হবে, বাইনারি ভ্যালুগুলো অ্যাসাইন করে নিতে হবে। ডিটারমিনেশন অফ নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই, বাইনারি ভ্যালু অ্যাসাইনমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কতগুলো নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আমাদের প্রয়োজন হবে। অনেক সময় দেখা যেতে পারে যে 8টার জন্য কতগুলো হবে? 8টার জন্য আমাদের 3টা ফ্লিপ ফ্লপ অবশ্যই লাগবে, 3টা বিট যেহেতু প্রয়োজন হচ্ছে, 0 থেকে 7 পর্যন্ত 3টা বিট লাগবে। তো সেক্ষেত্রে আমাদের 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো দেখা গেল রিডাকশন করে দেখা গেল যে না, 3টা লাগছে না, এখন 2টা হলেই হয়ে যাচ্ছে। যেমন 0 থেকে 3 পর্যন্ত যদি হয়ে যায়, যদি স্টেট কমানোর কারণে 3-তে চলে আসে, 0 থেকে 3, তাহলে সেক্ষেত্রে আমাদের আর 3টা ফ্লিপ ফ্লপ লাগবে না, 2টাতে হয়ে যাবে। চুজিং দ্য টাইপ অফ ফ্লিপ ফ্লপ, কোন ফ্লিপ ফ্লপ আমরা ব্যবহার করব, টি টাইপ নাকি জেকে টাইপ নাকি ডি টাইপ, সেটা আমাদেরকে চুজ করতে হবে। ডেরিভেশন অফ সার্কিট এক্সাইটেশন অ্যান্ড আউটপুট টেবিলস। এখান থেকে আমাদের ওই স্টেট টেবিল থেকে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো কি হবে, এক্সাইটেশন টেবিল থেকে আমরা এটাকে বের করে ফেলব। এরপরে সার্কিট আউটপুট, এগুলো আমরা যে
এক্সটার্নাল যে সমস্ত আউটপুট এবং ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন, সেগুলোকে আমরা ইয়ে করবো, সিম্পলিফিকেশন করবো ইউজিং কে ম্যাপ ব্যবহার করে আমরা এটাকে সিম্পলিফাই করবো। এরপর ফাইনালি ড্রয়িং দ্য লজিক ডায়াগ্রাম। তো এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো যে কিভাবে কাজ করতে হবে। এটা স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। তো স্টেট ডায়াগ্রাম থেকে আমরা শুরুতেই এভাবে একটা টেবিল তৈরি করে ফেললাম, যে প্রেজেন্ট স্টেট এবং কোন ইনপুটের জন্য নেক্সট স্টেট কি হবে সেগুলো বের করে ফেললাম। এরপরে একবারেই আমরা এখানে যদি কোনো ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকে তো সেগুলোকে আমরা রিডাকশন করে করে শেষ করবো, কিন্তু এখানে যেহেতু কোনো ইকুইভ্যালেন্ট নাই তো এটা আমরা রিডাকশন করতে পারলাম না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সাইটেশন টেবিল থেকে ইনপুট গুলো কি হবে, যে ইনপুট কে ইনপুট এগুলো কি হবে বের করতে হবে। যেহেতু দুইটা এখানে দুইটা বিট দেখা যাচ্ছে যে 0001 1011 দুইটা বিট, তার মানে দুইটা আমাদের লাগবে, দুইটা ফ্লিপ ফ্লপ আমাদের প্রয়োজন হবে। তাহলে এ এবং এ এর জন্য ইনপুট কি চেঞ্জ হলো, বি এর জন্য ইনপুট কি চেঞ্জ হলো, সেই অনুযায়ী আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা এটাকে আমাদের ইয়ের করার কে ম্যাপ করে এটাকে আমরা সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফাই করার পরে আমরা যে যে ভ্যালুগুলো পেলাম এটাই হচ্ছে আমাদের ইনপুট ফাংশন, ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন। এই ফাংশনগুলো যখন পেয়ে যাব তখন আমরা সার্কিট ডায়াগ্রাম খুব সহজে করে ফেলতে পারবো। দুইটা ফ্লিপ ফ্লপ হবে, দুইটা ফ্লিপ ফ্লপে কমন একটা ক্লক পালস হবে। ক্লক পালসটা এর মানে হচ্ছে যে এটা আগে বলেছিলাম যে ক্লক পালসটার যখন পজিটিভ এজ, এটা যে পজিটিভ এজ চেঞ্জ হবে এটা বোঝা যাবে কিভাবে, যখন এখানে সামনে একটা সার্কেল দেওয়া থাকবে তখন ওটাকে বলবে নেগেটিভ এজে ওটা চেঞ্জ হবে, আর যখন সার্কেল থাকবে না তখন সেটা বোঝাচ্ছে পজিটিভ এজে এটা চেঞ্জ হবে। পজিটিভ এজ নেগেটিভ এজ এটা আগে বলছিলাম যে যখন 0 থেকে 1 চেঞ্জ হয় তখন এটা পজিটিভ এজ, যখন 1 থেকে 0 চেঞ্জ হবে তখন এটা নেগেটিভ এজ। তো এইভাবে আমাদের লজিক ডায়াগ্রামটা আমরা তৈরি করে ফেলবো। এখন দেখবো যে ডিজাইন অফ কাউন্টার্স। এই কাউন্টার এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং ডিজিটাল লজিক ডিজাইনে সাধারণত এই জিনিসগুলোকে অনেক বেশি ফোকাস করা হয়। পরবর্তীতে আমার মনে হয় যে এটা অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি যখন ইমপ্লিমেন্ট করা হবে। হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করলে আরো বেশি ভালো হতো, কিন্তু এটা তো সম্ভব হচ্ছে না। তারপরেও প্রোটিয়াস সফটওয়্যারতে এটা ইমপ্লিমেন্ট করলে এটা যখন সিমুলেশন দেখা যাবে তখন অনেক বেশি মনে হবে ইন্টারেস্টিং। তো এটা সিকোয়েন্সিয়াল সার্কিটে যখন প্রেসক্রাইব কোনো সিকোয়েন্স আমি বলে দেবো যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এই সিকোয়েন্সগুলো সে ফলো করবে, তখন সেটাকে বলবে যে এটা কাউন্টার। তো কাউন্টারে এমন হবে না যে সবসময় এটা বাইনারি কাউন্ট ফলো করবে, বরং এটা যে কোনো সিকোয়েন্স এটা ফলো করতে পারে। যেমন এখানে দেখানো হলো যে প্রথমে 000, এরপরে 001, এরপরে 010, এরপরে 100। এখানে 3 আসলো না, এখানে 2 থেকে 4-এ চলে গেল, 4 থেকে 5, 6, আবার প্রথমে আবার 0-তে চলে আসলো। 7 যদি পাওয়া যায় কখনো তাহলে সঙ্গে সঙ্গে কোথায় যাবে, 0-তে আসবে। 3 যদি কখনো পাওয়া যায় তাহলে কোথায় চলে আসবে, 4-এ চলে আসবে। এটাও একটা কাউন্টার। তো আমরা এখন এই 3 বিট বাইনারি কাউন্টার, শুরুতে আমরা এই প্রথমে যেটা দেওয়া আছে এটা 3 বিট বাইনারি কাউন্টার, এটাকে বলে 3 বিট বাইনারি কাউন্টার। 0 থেকে 7 পর্যন্ত এভাবে কাউন্ট করে আসবে। আচ্ছা, প্রথমে এটার অ্যাপ্লিকেশন বলে দিই। অনেক সময় আমাদের ডিজিটালি অনেক কাউন্ট ডাউন করতে হয়, বা কাউন্ট এইভাবে করতে হয়, কাউন্ট আপ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই সার্কিটগুলোকে ব্যবহার করে আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো এই জন্য এটা অনেকেই হয়তো এটা ভালো লাগবে, পরবর্তীতে হয়তো নিজেরা যখন কাজ করবে, প্রজেক্ট করবে, তখন হয়তো এটা কাজে লাগতে পারে। তো এখানে আমাদের প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট এগুলোকে দিয়ে আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো কি হবে সেগুলো বের করে নেব। এখানে আমরা টি ফ্লিপ ফ্লপকে আমরা ব্যবহার করছি। টি ফ্লিপ ফ্লপকে ব্যবহার করতে হবে না, জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা যেতে পারে। তো কাউন্টিং এর ক্ষেত্রে টি ফ্লিপ ফ্লপটা আমাদের বেশি সহজ হয়, এই জন্য টি ফ্লিপ ফ্লপকে ব্যবহার করলাম।
এখানে ছবি দেখেই বোঝা যাচ্ছে যে প্রথমে 0 0 0, এরপরে নেক্সট স্টেট কি হবে 0 0 1। তাহলে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট A2 এখানে প্রত্যেকটা A2-র জন্য A2 প্রত্যেকটা চেঞ্জ কেমন হচ্ছে সেটাকে দেখে দেখে আমাদেরকে টি এর মানগুলো TA2 মানে টি প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা প্রত্যেকটার জন্য আমাদেরকে মানগুলো নির্ধারণ করে নিয়ে এরপরে আমরা এটার যে কে ম্যাপ করে টেবিলের ভিতরে কে ম্যাপিং করে প্রত্যেকটার জন্য বুলিয়ান এক্সপ্রেশন কীভাবে বের করে ফেলবো। তো এখানে সেগুলো বের করে দেখানো হলো। যখন এটা বের হয়ে যাবে তো তখন আমাদের এই লজিক ডায়াগ্রাম বানাতে কোনো অসুবিধা নেই, সহজে এটা বের করা যাবে। এইভাবে আমরা 3 বিট বাইনারি কাউন্টার এটা তৈরি করে ফেললাম। এখন আরেকটা যে প্রবলেমটা দেখছিলাম যে নন বাইনারি সিকোয়েন্স, একেবারে খুব সোজা সাপটা সিকোয়েন্স না হয়ে উল্টাপাল্টা যদি কোনো সিকোয়েন্স হয় তখন সেক্ষেত্রে কি হবে। তো এই যে জিনিসটাকে দেখানো হলো এটা হচ্ছে একটা সেলফ কারেক্টিং কাউন্টার। কেন এটাকে সেলফ কারেক্টিং কাউন্টার বলছে, যে এখানে দুইটা কাউন্ট এই 7 এবং 3 এদেরকে বলছে ইনভ্যালিড স্টেট, আর ভ্যালিড গুলো হচ্ছে এখানে সার্কেল দিয়ে যেগুলো দেখানো সেগুলো হচ্ছে ভ্যালিড। তো যখনই ওটার ভিতরে যখনই এই 0 পাওয়া যাবে তখন নেক্সট স্টেট এরকম 1 আসবে, এরপর 2 আসবে, 4 5 6 আবার 0 হবে, এইভাবে ঘুরতে থাকবে। যদি কখনো কোনো ইনভ্যালিড স্টেট যেমন 7 অথবা 3 যদি কখনো চলে আসে তখন সেক্ষেত্রে এটা সঙ্গে সঙ্গে ইনভ্যালিড স্টেটে চলে যাবে। এটাই হচ্ছে সেলফ কারেক্টিং কাউন্টার। তো এখানে আমরা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা করছি, জেকে ফ্লিপ ব্যবহার করব এখানে। এখানে প্রত্যেকটার জন্য আমরা দেখবো যে পরবর্তী স্টেটটা কি হবে। একটু খেয়াল করে দেখি যে যখন 0 0 0 তখন পরবর্তী স্টেট হবে 0 0 1, যখন 0 0 1 তখন পরবর্তী স্টেট হবে 0 0 1 0, যখন 0 1 0 তখন পরবর্তী স্টেট হবে 1 0 0। কিন্তু যদি 0 1 1 আসে সেক্ষেত্রে আমরা বলে দেবো আবার 1 0 0। এভাবে প্রত্যেকটার জন্য আমরা এখানে একই রকম ভাবে 1 1 0 মানে 6s থেকে পরবর্তী স্টেট হবে 0, 7 থেকে পরবর্তী স্টেট হবে 0। যেভাবে ছবিতে দেওয়া আছে, যেভাবে সিকোয়েন্সটা দেওয়া আছে সেইভাবেই আমরা এটাকে নেক্সট স্টেট বানাবো। সেইখান থেকে আমরা এইভাবে জে এর মান কে এর মানটাকে বের করে জে বি কে বি জে সবগুলোকে বের করে নিয়ে এবং ফাইনালি আমরা এই কে ম্যাপিং করে এটাকে বের করলাম এবং আমাদের লজিক ডায়াগ্রামটা এভাবে তৈরি হয়ে যায়। খুব সহজে এটা তৈরি হয়ে যায়, খুব বেশি কঠিন কিছু না। আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এবার যদি যদি কোনো স্টেট ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে আমাদেরকে ডিজাইন করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। যেমন এখানে কয়েকটা স্টেট দেওয়া আছে, AT+1 এটা হচ্ছে সি XOR ডি, বি এর জন্য এ, সি এর জন্য বি, ডি এর জন্য সি। তো এটা থেকে আমরা কিভাবে আমাদের ডি ফ্লিপ ফ্লপ যদি ব্যবহার করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের ইনপুট ফাংশনটা কেমন হবে। তো ডি এর ক্ষেত্রে আমরা জানি ডিরেক্ট, অর্থাৎ এই ডিতে যেটা দেওয়া হবে সেটা আউটপুটে চলে আসবে। তো এখানে আমাদের খুব বেশি কিছু চিন্তা করতে হচ্ছে না, জাস্ট যেটা আসতেছে যে নেক্সট স্টেট যেটা AT+1 সেটাকে আমরা যদি ডি এর ইনপুট বলে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে, সেটাই আমাদের পরবর্তীতে আউটপুট চলে আসতেছে। তো এটা খুব বেশি আমাদের চিন্তা করতে হচ্ছে না, সহজে হয়ে গেল। আচ্ছা, যখন এইভাবে যখন বলা থাকবে যে এই ইকুয়েশনটাকেই এখন জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে করতে হবে তখন কি করা যেতে পারে। তো এই ইকুয়েশনগুলোকে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর জে কে, এটা আমরা আগে দেখেছিলাম, একটু পিছনের দিকে গেলে হয়তো তোমরা দেখতে পারবে যে QT+1 নেক্সট স্টেট যেটা হবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট স্টেটের যে ড্যাশ তার সাথে যেটা থাকবে সেটাকে বলবো আমরা জে, অর্থাৎ জে ইনপুটে সেটা হবে, এবং প্রেজেন্ট স্টেটের নর্মাল যে ফর্মটা তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কে ড্যাশ, অর্থাৎ কে ইনপুটের উল্টাটা হবে, কে
কে ড্যাশ হবে। এই ফর্মেটে যখন আমরা নিয়ে আসবো যে কোনো একটা ইকুয়েশনকে, তখন খুব সহজেই আমরা বের করতে পারবো যে এর মানটা কি হবে, কে এর মানটা কি হবে। সেটা আনার জন্য আমাদের কি কি করতে হবে, এখানে যে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে a t+1, এটাকে বলা আছে সি এক্সর ডি। তো সি এক্সর ডি কে আমরা এই ফর্মেটে লিখতে পারি, যেখানে এ সম্বলিত একটা পদ আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ এখানে যেহেতু এ আছে তাহলে এখানে আমাদেরকে এ নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কিভাবে নিয়ে আসতে পারি, এটাকে নিয়ে আসতে পারি এ ড্যাশ প্লাস এ, অর্থাৎ এই দুটোকে যদি আমরা অর করি তাহলে অবশ্যই এটা ওয়ান আসে। তো ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি এ ড্যাশ প্লাস এ। এটাকে আমরা এখন মাল্টিপল করে দিই, তাহলে সি এক্সর ডি এটা হচ্ছে এ ড্যাশের সাথে, আর সি এক্সর ডি এটা হচ্ছে এর সাথে। তাহলে এই ফর্মেটের সাথে কিন্তু মিল আছে, দেখা যাচ্ছে যে কিউ ড্যাশ এখানে হচ্ছে এ ড্যাশ, তাহলে এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে জে, জে ইনপুট, আর কিউ হচ্ছে এখানে এ, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কে ড্যাশ, এটা হচ্ছে কে ড্যাশ। তাহলে এই জে ইজ ইকুয়াল টু সি এক্সর ডি, আর যখন এটার মান হচ্ছে যে কে ড্যাশ, তাহলে কে এটা হবে হচ্ছে এক্স নর, যেহেতু এক্স নর আছে তাহলে এটাকে উল্টা করতে হবে, কে ড্যাশ যেহেতু এটা, তাহলে এর উল্টা করলে কি হবে, এক্স নর হয়ে যাবে। এবার দেখি যে বি এর ইনপুটের জন্য, বি তে এখানে আছে যে এ, তাহলে এ যেহেতু আছে তাহলে এখানে শুধুমাত্র এ, এখানে বি সম্বলিত একটা পদ নিয়ে আসতে হবে। তাহলে একইভাবে আমাদেরকে এখানে বি ড্যাশ প্লাস বি, এটাকে আমরা মাল্টিপল করলাম, তাহলে বি ড্যাশের সাথে এ এবং বি এর সাথে আরেকটার সাথে বির সাথে এ, তাহলে বি, যেহেতু বি এর নেক্সট স্টেট আমরা বের করবো, তাহলে বি সম্বলিত একটা পদ আমাকে নিয়ে আসতে হবে জোর করে। তাহলে এখানে বি ড্যাশের সাথে কে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জে এর ইনপুট হবে, আর বি এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কে ড্যাশ এর ইনপুট হবে। তাহলে এখানে কে বি হবে এ ড্যাশ, এখানে যেহেতু এ আছে তাহলে এখানে হবে এ ড্যাশ। এইভাবে বাকিগুলো আমরা বের করতে পারি। আচ্ছা, কোশ্চেন হবে কিভাবে, কোশ্চেন হবে যে একটা সিকুয়েন্সিয়াল সার্কিটের এই স্টেট ইকুয়েশনগুলো দেওয়া আছে, এই স্টেট ইকুয়েশন থেকে আমাদেরকে অবটেইন দি স্টেট অফ সিকোয়েন্স অফ স্টেটস ওয়েন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এক্স ইকুয়াল টু ওয়ান যখন হবে তখন স্টেটগুলো কি কি হবে, হ্যাঁ একদম শুরু থেকে বলা হতে পারে যে 0 0 0 1 থেকে পরবর্তী স্টেটগুলো কি হবে, এখানে ইনপুট ওয়ানের জন্য হ্যাঁ ইনপুট এক্স ইকুয়াল টু ওয়ান, এটার জন্য পরবর্তী সিকোয়েন্সগুলো কি কি হবে। যেমন যদি এরকম হয় যে পরবর্তী সিকোয়েন্স ধরলাম 0 0 1 0, হ্যাঁ তাহলে এই 1 0 পরে আবার কোন স্টেট আসবে ইনপুট ওয়ানের জন্য, সেটাকে আবার দিতে হবে। তারপরে যে স্টেট আসবে সেটা আবার ওয়ান দিলে কোন স্টেট আসবে, এভাবে আমাদেরকে স্টেট টেবিলটা যদি বের করা যায় তাহলে আমাদের এটা অ্যান্সার দেওয়া শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই পুরো চ্যাপ্টার।